দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভূতের বাড়িগুলিতে হানা দিত গৌরব ও তাঁর টিম। তবে বিস্তর লোকলস্কর নিয়ে নয়, মাত্র 3 জন সাহসীকে ভূতের বাড়িতে পাঠানো হতো। দেশ বিদেশে অবস্থানরত সুপ্রিয় শ্রোতা দর্শকদের জানাই অনন্ত শুভেচ্ছা ও স্বাগতম। জিন, ভূত, প্রেত আমরা যাই বলি না কেন, মানব জাতির পাশাপাশি অশরীরী এই আরেকটি জাতির কথা আমাদেরকে মানতেই হবে। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে জিন জাতির কথা বহুবার উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধর্মগ্রন্থে ভূত, প্রেত বা আত্মার অস্তিত্বের কথা উল্লেখ করা হয়েছে। যারা চোখ বুজে কানে হেডফোন লাগিয়ে গভীর রাতে জিন ভূতের ঘটনা বা অলৌকিক অশরীরীদের গল্প শুনতে পছন্দ করেন, তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই ভূত আখড়া চ্যানেলটির যাত্রা। আমাদের এই স্বপ্নযাত্রায় আপনাকে নিয়মিত সহযাত্রী হিসেবে চাই। এই চ্যানেলটিকে আপনারা পৃষ্ঠপোষকতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা থেকে আজ 3য় এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের যে কোনো পরামর্শ তা হোক ভালো বা মন্দ, আমরা তা সাদরে গ্রহণ করব এবং আপনাদের কমেন্ট বা সমালোচনাগুলোকে পরামর্শ হিসেবে নিয়ে আমরা আরও ভালো কিছুর চেষ্টা করে যাব। চাইলে আপনারাও আমাদেরকে গল্প বা ঘটনা আপনার নিজের সাথে কিংবা আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যে কারো সাথে ঘটে যাওয়া ঘটনা লিখে বা রেকর্ড করে ডেসক্রিপশনে দেওয়া ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। গল্পটি সিলেক্ট হলে আপনার নাম, ঠিকানা সহ আমরা তা প্রচার করব। আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করছি। সুপ্রিয় শ্রোতা, ইতিমধ্যে আমাদের চ্যানেলের ইমেইলে লিখিত ঘটনা ও গল্প আসতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, বেশ কটি মেইল থেকে আজকের ঘটনাটি বেছে নেওয়া হয়েছে। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম তায়েব। সে বর্তমানে ওমান প্রবাসী। ঘটনার শুরুতেই তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাশেদ রায়হান ভাইয়া, আমি আপনার ভূত আখড়া চ্যানেলের পরপর 2টি কন্টেন্টই শুনেছি এবং আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনার দরাজ কণ্ঠ আর উপস্থাপনার ধরনে মনে হয়েছিল আমিও গল্পের একটি চরিত্র হয়ে গেছি। আর সেই ভালো লাগার কারণেই আমি আমার আজকের গল্পটি আপনাকে মেইল করলাম। এই গল্পটি যদি সিলেক্ট এবং প্রচার হয় তাহলে আমি আরও গল্প পাঠাতে উৎসাহিত হব। আর কথা না বাড়িয়ে আমি আমার গল্প বলা শুরু করছি। আজ যে ঘটনার কথা বলবো সেটা কোনো গল্প নয়, বাস্তব সত্য। খুব বেশি দিন আগের কথাও নয়, মোটামুটি বছর 3 আগেকার ঘটনা। ভূত সন্ধানী গৌরব তিওয়ারির নাম হয়তো অনেকেই শুনে থাকবেন। তার নেশা ছিল ভূতের পেছনে ছুটে বেড়ানো। কোনো জায়গায় কোনো অলৌকিকতার আভাস পেলেই তিনি ছুটে যেতেন সেই রহস্যের সমাধান করতে। দেশ ছাড়িয়ে বিদেশেও তার নাম ছড়িয়ে পড়েছিল একজন ভূত বিশেষজ্ঞ হিসেবে। দিল্লির বাসিন্দা গৌরব পেশাগতভাবে পাইলট ছিলেন। তিনি যে বরাবরই ভূত বিশ্বাসী ছিলেন এমনটা নয়। 2003 সালে তার প্রথম ভৌতিক অভিজ্ঞতা ঘটে। ওই সময় ট্রেনিং প্রোগ্রামের জন্য ফ্লোরিডায় একটি অ্যাপার্টমেন্টে থাকাকালীন গৌরব এক অশরীরীর ফিসফিস শব্দ শুনতে পান ও একটি শিশুকন্যার ছায়ামূর্তি দেখতে পান। তিনি তখন ওই অ্যাপার্টমেন্টের 4 জন সহকর্মীর সঙ্গে ছিলেন। এরপর থেকেই ভৌতিক বিষয়ের প্রতি গৌরবের বিশ্বাস ও আগ্রহ জন্মে ওঠে। তিনি আমেরিকার প্যারা নেক্সাস অ্যাসোসিয়েশন থেকে কোর্স করে একজন সার্টিফাইড প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয়ে দেশে ফিরে আসেন এবং 2009 সালে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি নামে একটি সংস্থা গঠন করেন, যার উদ্দেশ্য ছিল হন্টেড হাউস বলে পরিচিত জায়গাগুলিতে ঠিক কী ঘটে সে বিষয়ে মানুষের কাছে সঠিক তথ্য পেশ করা। লক্ষ্য ছিল মানুষের মন থেকে ভূতের ভয়কে নির্মূল করা। কাজটা খুব একটা সহজ ছিল না। এই কাজ করতে প্রসিদ্ধ সব ভূতুড়ে বাড়িতে কন্ডাক্টেড ট্যুরের আয়োজন করতে হতো গৌরবের ওই সংস্থাকে।
সংস্থার অধীনে একটি রিসার্চ টিম আছে যারা দেশ জুড়ে ঘটতে থাকা ভৌতিক ঘটনাবলীর অনুসন্ধান চালাত। গৌরব প্রথম লাইমলাইটে এসেছিলেন এমটিভি গার্লস নাইট আউট নামে একটি শো এর বিচারক হিসেবে। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভূতেরে বাড়িগুলিতে হানা দিত গৌরব ও তাঁর টিম। তবে বিস্তর লোকলস্কর নিয়ে নয়, মাত্র 3 জন সাহসিনীকে ভূতেরে বাড়িতে পাঠানো হতো। সেই মেয়েদের মাথার হেলমেটে ও পিঠ ব্যাগে ক্যামেরা লাগানো থাকতো, তার সঙ্গে স্পিকার ও রেকর্ডার। গৌরব ক্যামেরা ফুটেজ মনিটর করতেন। রাত্রি 9টা থেকে ভোর 4টে পর্যন্ত ভূতেরে বাড়িতে অভিযান চলত। 7 ঘন্টা ধরে পরিত্যক্ত স্থানে কি কি ঘটনা ঘটল সব কিছু বিচার করত গৌরব ও তার টিম, এবং সাহসিকতার ভিত্তিতে মেয়েদের পুরস্কৃত করা হতো। গৌরবের সংগ্রহে ছিল বেশ কিছু অত্যাধুনিক যন্ত্র, যেমন ঘোস্ট বক্স। এটি এক ধরনের রেডিও যা চালিয়ে রাখলে ক্রমাগত কিছু এলোমেলো শব্দের টুকরো ও নানা রেডিও স্টেশনের ব্রডকাস্টের টুকরো শব্দ স্পিকারে আসতে থাকে। ভৌতিক স্থানে এটি চালিয়ে রেখে গৌরব ও তার টিম অশরীরীদের ভাষা বোঝার চেষ্টা করত। আরেকটি ছিল K2 মিটার ডিভাইস, যা ক্রমাগত পারিপার্শ্বিক তাপমাত্রা হ্রাস বৃদ্ধি হিসেব করে থার্মাল ইমেজ তৈরি করতে পারে। আর ছিল কম শক্তির লেজার আলো। ইসিজি রিপোর্ট পড়ার মতো এইসব যন্ত্রের রিডিং দেখে বিশেষজ্ঞ গৌরব বুঝতে পারতেন কোনো জায়গার সত্যি ভুতুরে কিনা, বা সেখানে কোনো আত্মার অস্তিত্ব আছে কিনা। বিভিন্ন টিভি শোতেও গৌরবকে এ ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে দেখা গেছে। আজ তাক টিভি চ্যানেলের একটি শোতে নিউজ অ্যাঙ্কার ও গৌরবের টিম মিলে ভারতের সবচেয়ে রহস্যময় ও ভৌতিক স্থান বলে পরিচিত ভানগড় কেল্লায় রাত্রিবেলা অনুসন্ধান চালিয়েছিলেন, যা টিভিতেও দেখিয়েছে। এই স্থানটি এতটাই ভুতুরে যে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে এই কেল্লায় ঢোকা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লাইভ শোতে এটাও দেখা গেছিল, একবার মিটারের কাঁটা আচমকা প্রচণ্ড নড়ে উঠল ও তারপর স্তব্ধ হয়ে গেল। ম্যাগনেটিক ফিল্ডের তারতম্য হলে এই মিটারে সহজে ধরা পড়ে। অনুসন্ধানের পর গৌরব ও তার টিম এই সিদ্ধান্তে আসেন যে ওই কেল্লায় নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি আছে, যদিও সেখানে ভূত প্রেতের অস্তিত্ব নেই বলে দাবি করেছিলেন গৌরব। এহেন ভূত সন্ধানের আকস্মিক মৃত্যু অবাক করে দিয়েছে সবাইকে। 2016 সালের 7 জুলাই মাত্র 32 বছর বয়সে দিল্লিতে নিজের ফ্ল্যাটেই রহস্যজনকভাবে গৌরবের মৃত্যু হয়। পুলিশের তদন্তের পরেও আজও তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে তার ঘাড়ের ঠিক নিচে সরু একটা কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা বলা হয়েছে, কিন্তু যেদিন সকালে ঘটনাটি ঘটে সেদিন গৌরব নিজের বাড়িতেই ছিলেন। দোতলায় নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিলেন, আর বাবা মা স্ত্রী ছিলেন নিচতলায়। বাড়িতে আর কেউ ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান গৌরব আত্মহত্যা করেছেন, যদিও সেই তত্ত্ব মানতে নারাজ তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা। তাদের মতে গৌরব ভীষণই হাসি খুশি প্রকৃতির মানুষ ছিলেন। তার এভাবে আত্মহত্যা করার কোনো কারণ নেই। ওনার মধ্যে কোনো মানসিক অবসাদ বা হতাশা ছিল না। ওই দিন সকাল 11টা নাগাদ হঠাৎই বাথরুম থেকে গৌরবের অস্বাভাবিক গলায় চিৎকার শোনা যায়। এরপরেই দরজা ভেঙে বাথরুমে ঢুকে বাড়ির লোকেরা দেখেন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন গৌরব। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি তাকে। বেশ কিছুদিন ধরেই গৌরব নাকি তার স্ত্রীকে বলতেন একটা অশুভ শক্তি তাকে পিছন থেকে টেনে ধরছে। তিনি সর্বশক্তি দিয়েও তা রুখতে পারছেন না, কিন্তু গৌরবের কথা তার স্ত্রী উড়িয়ে দিয়েছেন। ভেবেছেন কাজের চাপেই তিনি ওইসব বলছেন। মৃত্যুর আগের দিন রাতেও গৌরব দিল্লির জনকপুরীতে একটা হন্টেড কেস ইনভেস্টিগেট করতে গিয়েছিলেন এবং সেখান থেকে অনেক রাত করে বাড়ি ফেরেন। ফেরার পর স্ত্রীর সঙ্গে তার সামান্য ঝগড়াঝাটিও হয়, কারণ গৌরবের এই ভূতপ্রেত নিয়ে মেতে থাকাটা স্ত্রীর খুব একটা পছন্দ ছিল না। বেশিরভাগ সময়
উনি নিজের জগতে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা নিয়েই থাকতেন। মাস 6 আগেই বিয়ে করেছিলেন গৌরব। তার পরিবারের লোকেরা মনে করছেন গৌরবের মৃত্যুর পেছনে হাত রয়েছে কোনো অলৌকিক শক্তির। বিশিষ্ট সাইকিক ইনভেস্টিগেটর ও লেখিকা দীপ্তা রায় চক্রবর্তী গৌরবের মৃত্যুর অব্যবহিত পরেই ইন্ডিয়ান ভ্যারাইটি নামক একটি অনলাইন পাবলিশিং ফোরামে একটি আর্টিকেল লিখেছিলেন, যেখানে গৌরবের মৃত্যুর পেছনে কোনো দুষ্ট আত্মা বা অশরীরী শক্তির প্রভাব আছে বলে আশঙ্কা করেছেন। গৌরব যে ভৌতিক স্থানগুলিতে গিয়েছিলেন সেখান থেকেই কোনো দুষ্ট আত্মা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য গৌরবের পিছু নিয়েছিল। তিনি গৌরবকে চিনতেন না, কিন্তু যখন জেনেছিলেন গৌরব প্রায় 6000 ভুতুরে জায়গায় রাত কাটিয়েছেন তখন আশ্চর্য হয়েছিলেন। আরও আশ্চর্য হয়েছিলেন এটা জেনে যে গৌরব বলেছিল ভানগড় কেল্লা ভুতুরে নয়, কেননা লেখিকা নিজে সেখানে 2-3 বার গিয়েছেন এবং প্রত্যেকবারই কোনো অদ্ভুত শক্তির অস্তিত্ব অনুভব করেছেন। এইসব অশরীরীরা বিশেষ পরিবেশে এনার্জি ট্রান্সফার করতে সক্ষম। গৌরব মৃত্যুর মাসখানেক আগে বাড়িতে বলেছিল কোনো অশুভ শক্তি ওকে তাড়া করে বেড়াচ্ছে। হয়তো ভানগড় থেকে কোনো নেগেটিভ এনার্জি গৌরবের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, যা মানুষকে বিষাদ ও অবসন্নতার দিকে ঠেলে দেয় এবং আত্মহত্যার জন্য প্ররোচিত করে। উদাহরণস্বরূপ তিনি বলেছেন জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত একটি জঙ্গলের কথা, আওকিখরা ফরেস্ট। বলা হয় এই জঙ্গলটি মানুষকে আত্মহত্যার জন্য প্রভাবিত করে। ঘন জঙ্গলের মধ্যে অনেক গাছ থেকে মৃতদেহ ঝুলে থাকতে দেখা গেছে। এখনও পর্যন্ত এ ধরনের প্রায় 500 ঘটনা ঘটেছে। শুধু পরিবেশই নয়, তিনি এও বলেছেন অশরীরী শক্তি এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করতে পারে। এ কথা বলার কারণ মৃত্যুর আগের দিন রাতেই গৌরব দিল্লির জনকপুরীতে ভূতে ধরা সন্দেহে একটি মেয়ের খবর পেয়ে অনুসন্ধানে গিয়েছিলেন। তাহলে কি অশরীরীদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করাই কাল হলো গৌরবের? সত্যি কি কোনো প্রেতাত্মা ভর করে মায়াজালে জড়িয়েছিল গৌরবকে? তা না হলে মাত্র 32 বছর বয়সে অজস্র ভূত অভিযানে সফল তরুণ ভূত সন্ধানীকে নিজেই ভূত বনে যেতে হয়? ভবিষ্যৎ এর কোনো উত্তর দিতে পারবে কিনা কে জানে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম তা কিন্তু কোনো কল্পকাহিনী নয়। এটি একজন দুঃসাহসী গবেষকের জীবনের বাস্তব ঘটনা। এমনই সব সত্য ও তথ্য নির্ভর ঘটনা জানতে ও জানাতে ভূত আখড়ার সাথে থাকুন। আমি রাশেদ রায়হান অচিরেই 4র্থ এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সর্বময় মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।